थोड़ा तो ठीक लगाता हूँ। দেখো, প্রথমে আমরা ইংলিশের যে ক্লাস করছিলাম সেটা আগে শুরুতে করব, তারপর জিকে ক্লাস হবে। ঠিক আছে? ইংলিশের মেইন যে জায়গাটা হচ্ছে সাবজেক্ট ভার্বের সাথে এগ্রিমেন্ট। এখানে তোমাকে কোশ্চেন হবে প্রত্যেকটা, যে কোনো পরীক্ষাতে সব অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট এখানে থাকে। সাবজেক্ট মিনস অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ভার্ব ইউজ ফর একটা সেন্টেন্স। সাবজেক্টকে দেখে পরে ভার্ব হয়। তাহলে সাবজেক্টের জায়গায় বসে নাউন বসে, সাবজেক্টের জায়গায় প্রোনাউন বসে। এগুলো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে দেখবে, আমি যে গ্রুপ আছে সেখানে সব ক্লাস দেওয়া আছে, নাউনের আছে, প্রোনাউন আছে। নাউন প্রোনাউনের বেসিক জিনিস আমি ডিসকাস করেছি আগের ক্লাসে। ঠিক আছে? এরপর ভার্বের যে জায়গাটা পড়বো। ভার্বের জায়গা মিন ভার্বকে কয় ভাগে ভাগ করা হয় এবং তার সাথে টেন্সটা। তাহলে তোমার অনেকটা জায়গা ক্লিয়ার হয়ে যাবে। মানে এখান থেকে কোশ্চেন পরীক্ষায় বেশি আসে। সাবজেক্ট ভার্ব আর তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে চ্যাপ্টার হয়, কয়েকটা আমরা প্র্যাকটিস সেটের মধ্যে দিয়েও সেগুলো ডিসকাস করেছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু রুলস। ঠিক আছে? তাহলে ভার্বটা আজকে পড়বো। আমরা নাউন প্রোনাউনের বেসিক আইডিয়া কিছু পেয়েছি। কিছু নাউন আছে অলওয়েজ সিঙ্গুলার, কিছু নাউন আছে অলওয়েজ প্লুরাল। এই সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটা আমরা কিছুটা শিখেছি। ঠিক আছে? যারা নতুন আছে একবারে তোমরা ওখান থেকে ক্লাসটা করবে, আরো আস্তে আস্তে ক্লাসগুলো করো, সব শিখে যাবে। ঠিক আছে? দেখো, ভার্বকে দুটি ভাগে ভাগ করো বেসিক্যালি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে দুটি ভাগে ভাগ করা, একটা হচ্ছে মেইন ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্বস। এই নন ফাইন ভার্বস এর তিনটে ভাগ, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ড, আরেকটা হচ্ছে পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের দুটি ভাগ বললাম, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। আর নন ফাইনাইট ভার্বস এর তিনটে ভাগ, একটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল। এই হচ্ছে ভার্ব। ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। ভার্ব কি? ভার্ব হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড, যেটা একটা কোনো কাজ করা বোঝাবে। কোনো যে শব্দটা সবসময় কিছু অ্যাকশন বা কিছু কাজ করে সেটাকে ভার্ব বলা হয়। এই তো পেনগুলো এখানে আছে, আমি খুঁজে বেড়াচ্ছি। ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, সব সময় কোন একটা কাজ করা বোঝাবে। ঠিক আছে? ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। ফাইনাইট ভার্ব কে দুটো ভাগে ভাগ করা। একটা সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব, যেমন আর প্লেইং দে আর প্লেইং গিটার, তারা গিটার বাজাচ্ছে, এখানে একটা দা হবে। দে আর প্লেইং দ্য গিটার, কোন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে দা এই আর্টিকেলটা বসে থাকে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ধরো গিটার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আসো এই সামনে বসো। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গিটার, দা গিটার হবে, দা পিয়ানো। ঠিক আছে? যত গরম হয় ফ্যান গুলো আসতে চলে, দেখবে শীতকালে ফ্যান একটু জোরে চলে। ঠিক আছে? আরো কিছু ফ্যানের ব্যবস্থা করতে হবে গ্রীষ্মকালটাই। দা গিটার, দা পিয়ানো, তাহলে কি বললাম, এখানে একটা দা বসবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই দাটা যখন কোন একটা দি গিটার, এখন আমরা উচ্চারণটা দি বলবো। যখন কোন একটা তার মানে কি, এটা একটা কনসোনেন্ট। কনসোনেন্টের আগে উচ্চারণটা দি দি হয়। আর কোন একটা ভাওয়েলের উচ্চারণের আগে, দা ধরো দ্য এলিফ্যান্ট যদি বলছি, ধরো একটা পার্টিকুলার এলিফ্যান্টকে দা, তখন আমরা দা এলিফ্যান্ট বলবো। কেন বলবো? কারণ ইটা দেখো এখানে ভাওয়েল সাউন্ড। ভাওয়েল কনসোনেন্ট জানো তো? হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এ ভাওয়েল এন্ড এ কনসোনেন্ট? বলো তো, সহজ কোয়েশ্চেন বাচ্চাদের।
বাচ্চাদেরকে পড়াতে গেলে লাগবে। ভাওয়েল আর কনসোনেন্টের মধ্যে কি পার্থক্য? তাছাড়া সবগুলোই তো ভাওয়েল হতো, বাকিগুলো কেন ভাওয়েল নয়? পারবে কেউ? বলো দীপা, বাকিগুলো কেন ভাওয়েল নয়, এই পাঁচটাই কেন ভাওয়েল? জানা দরকার আছে, পরীক্ষা না এলেও জানা দরকার আছে। একটা বাচ্চা পড়াতে গেলেও আটকে যাবে। কি বললো? যে কনসোনেন্ট গুলো সবসময় ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। মানে এমন কিছু সাউন্ড আছে যে সাউন্ড গুলো, সাউন্ড মানে ইংরেজিতে ওটাকে ফনিম বলা হয়, PHONYM, ফনিমস। বাংলাতে বর্ণ আর ধ্বনি পড়েছো না? যখন লেখা হয় তখন সেটাকে বর্ণ বলা হয়, আর যখন আমরা মুখে বলি সেটাকে ধ্বনি বলা হয়। মুখের যে আওয়াজ হয় আমাদের সেটাকে ধ্বনি বলা হয়। ইংরেজিতেও সেরকম, যখন ABCD আমরা উচ্চারণ করছি তখন সেটা হচ্ছে বর্ণ, ধ্বনি। যখন লিখছি তখন সেটা বর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপর এইগুলোর মধ্যে যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলো হচ্ছে ভাওয়েল, আর যেগুলো অন্য কারো সাহায্য নিয়ে উচ্চারিত হয়, কনসোনেন্ট অলওয়েজ প্রোনাউন্স উইথ দ্য হেল্প অফ ভাওয়েল। সবসময় ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত, একা একা উচ্চারণ হয় না। যেমন এই উচ্চারণ করতে গেলে দেখো, ধরো এম উচ্চারণ হচ্ছে, এম, দেখো শুরুতে একটা এ সাউন্ড আসছে। ধরো বি, বি উচ্চারণ করছো, দেখো শেষে ই আসছে, বি উচ্চারণ করে দেখো। তাহলে সবসময় একটা ভাওয়েল সাউন্ড সাহায্য নেবে। ঠিক আছে? এই হচ্ছে বেসিক ডিফারেন্স। তাহলে কি বলছিলাম, একটা যখন কনসোনেন্টের আগে একটা এই যে দা আর্টিকেলটা থাকে তখন উচ্চারণটা হবে দি, আর যখন একটা ভাওয়েলের সাথে আগে যদি থাকে তখন উচ্চারণটা দা। ঠিক আছে? এটা একটা বেসিক জিনিস। তাহলে কি বলছিলাম, একটা মেন ভার্ব, এখানে মেন ভার্ব কোনটা? প্লেইং, এটাকে বলছে মেন ভার্ব। এটাকে বলছে সাহায্যকারী ভার্ব বা অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, তাই তো? তবে এটা কি দেখে বসছে, এখানে দেখো সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে, এটা সহজে সবাই জানে যে এর পরে আর বসছে, কেন বসছে রুলটা জানতে হবে। যেটা হচ্ছে সাবজেক্টটা প্লুরাল, সেই জন্য ভার্বটা প্লুরাল বসেছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ভার্ব ইউজ হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এবং এই যে ভার্বের অ্যাকশন টাইম দেখে, টাইম অফ অ্যাকশন, ভার্ব মিনস অ্যাকশন ওয়ার্ড, আর টাইম অফ অ্যাকশন কোন টাইমে কাজটা করছি সেটাকেই তখন আমরা টেন্স বলে থাকি। টাইম অফ অ্যাকশন কোন সময় কাজটা করছে, টাইম অফ অ্যাকশনে হচ্ছে টেন্স। তাহলে ভার্বের যদি এরর্স থাকে তোমাদের পরীক্ষায় দিতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ইউজিং প্রপার ভার্ব ফর্ম, এগুলোর উপরে কোশ্চেন বেশি হয়। সাবজেক্ট ভার্বের উপরে তোমার বেশি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স এরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সব সময় এই জায়গাটার উপর হয়। যে সাবজেক্টের আর ভার্ব এই দুটো যদি কেউ শিখে যায় ভালো করে, ভার্ব মিনস তোমাকে ভার্ব সাথে এইগুলো একটু করে জানতে হবে। ইনফিনিটিভ থেকে থাকে কিছু, পার্টিসিপাল থাকে কিছু, জিরার থাকে কিছু। ঠিক আছে? তো এই জিনিসগুলো থাকে, কারণ সাবজেক্টকে দেখে ভার্ব ইউজ হয় সেন্টেন্সে। হ্যাঁ দেবাশিস, হ্যাঁ একটু লাইভ ক্লাস আছে, পরে করছি। দেখো মেন ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের যাকে দেখে বসে, এবং ভার্বটাকে দেখে বোঝে, ভার্বটাকে দেখে পর আমরা টেন্সটাকে বুঝতে পারি। তাই টেন্স কখনো মুখস্থ করতে হয় না, টেন্স সবসময় ভার্বকে দেখে পড়তে হয়। আমরা এমন ভাবে ইংলিশটা শিখবো যেখানে সেন্টেন্সটা পড়েই তুমি ভুলটা খুঁজে পাবে। ঠিক আছে? বা সেন্টেন্সটা শুনলেই তোমার কানে অটোমেটিক বলে দেবে যে এই জায়গাটায় ভুল হচ্ছে। এইভাবে ইংলিশটাকে শিখতে হবে, কারণ কম্পিটিটিভ ইংলিশ তোমার এই জিনিসটা লাগবে। তোমাকে বিরাট কিছু জানতে হবে না, কিন্তু সব জানতে হবে, কিন্তু যাতে তুমি ভুলগুলো খুঁজে দিতে পারো, যেগুলো স্কুল লেভেলে আমাদের স্কুলের কোনো টিচার বা সেভাবে শেখায় না। ঠিক আছে? যেখানে তোমাকে এসে নালে কষ্ট করতে হতো না এই পরীক্ষার জন্য। স্কুলে এখন ক্লাসেই হয় না, আর ডি এর জন্য আন্দোলন হচ্ছে, বেতন বাড়াতে হবে। ঠিক আছে? ক্লাস না করে আন্দোলন হচ্ছে স্কুলের গেটের সামনে। ঠিক আছে? ছেলেরা স্কুলে যায় না, স্কুলে আন্দোলন করলে ছেলেদের কোনো প্রবলেম নেই ক্লাস না করে। কারণ এখানে টাউনের স্কুলগুলোতে ছেলেগুলো বছর সপ্তাহে একদিন যায়, কেউ মাসে এক দুদিন যায়। ঠিক আছে? ওদেরকে এরকম ট্রফি সিস্টেম করে যে সারা বছরে বেশি দিন স্কুল যাবে তাকে একটা ট্রফি দেওয়া হয়, তাও ছেলেরা যায় না। ঠিক আছে? কি দরকার আছে অত কষ্ট করে যাওয়ার?
তাহলে দেখো সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট হয়, এটাকে বুঝতে হবে যে সাবজেক্ট প্লুরাল হচ্ছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মেন। এরপর দেখো ভার্বকে দুটো ভাগে ভাগ করেছে, একটা মেন ভার্ব আর একটা অক্সিলিয়ারি ভার্ব। এই মেন ভার্বের ফর্ম হয় তোমরা জানো যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। এগুলোকে কি বলা হয়? কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব থেকে একটা চ্যাপ্টার আছে গ্রামার বই থাকে, কনজুগেশন অফ ভার্ব ফর্মস, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। সেই ফর্মটাকে দেখে তোমার চিনতে হবে যে কোন টেন্সে আছে। একটা সেন্টেন্সে দেখবে দুটো পার্ট থাকে বেশিরভাগ সেন্টেন্স যেগুলো করতে দেয় পরীক্ষাতে। শেষের দিকটা যদি পাস্ট টেন্সে থাকে, মানে কি দেখে বুঝবে? ভার্বের ফর্মটা দেখে বলবে। ধরো সেকেন্ড ফর্মে আছে, তার একটা সেন্টেন্স আমি লিখছি দেখো, মাই মাদার ড্যাশ, ধরো ব্র্যাকেটে কুক লেখা আছে, হোয়েন আই রিটার্ন হোম। তাহলে দেখো এটা দেখে পরে আমি বুঝতে পারবো এই যে ফর্মটা রিটার্ন আছে কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট। কারণ ভার্বের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম আছে। এটা ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি, সেটা সিম্পল পাস্ট টেন্স। টেন্সটা আরো ভালো করে পড়বো, একটু শুরু করছি আজকে। সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট টেন্সে কি হয়, সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম বসে, তাই তো? তারপর যা থাকে সে আদার্স, এটা হচ্ছে স্ট্রাকচার সিম্পল পাস্ট টেন্স। তাহলে ফর্মটা দেখে আমি টেন্সটা চিনে গেলাম। সবসময় ভার্বকে দেখে টেন্স চিনা যায়। তাহলে এই দিকটা আমি বুঝে গেলাম যে পাস্ট টেন্স আছে, তার মানে এটা কোনোভাবে প্রেজেন্ট টেন্স হবে না। ঠিক আছে, দুটো পার্ট হবে সেন্টেন্স আছে বেশিরভাগ সেন্টেন্সে। কিছু সেন্টেন্স আছে কন্ডিশনাল সেন্টেন্স, ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তাহলে আমি যাবো, এই ধরনের কন্ডিশনাল থাকে। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এই ধরনের সেন্টেন্স। একদিকটা পাস্ট হলে একদিকটা ফিউচার হবে, বা একদিকটা প্রেজেন্ট টেন্স হলে একদিকটা ফিউচার টেন্স হবে। এই ধরনের কিছু কন্ডিশন আছে, সেগুলো আলাদা, পরে আলাদাভাবে শেখাবো। কিন্তু এই ধরনের সেন্টেন্স, নর্মাল যে সেন্টেন্স গুলো হয়, যদি এরকম থাকে তাহলে তোমার কাছে খুব সহজ হয়ে যাবে জিনিসটা করা, যখন বলে দিচ্ছি যে এদিকটা দেখতে হবে এবং এটা দেখে তোমার বুঝতে হবে যেটা কোন টেন্সে আছে। দেখো পাস্ট টেন্সে আছে। তাহলে ঘটনাটা হচ্ছে আরেকটা জিনিস শিখতে হবে। দেখো কম্পিটিটিভ ইংলিশ অন্যরকম হয়। হোয়েন আছে, হোয়েনের পর একটা সিম্পল পাস্ট হতে পারে, একটা একটা সিম্পল পাস্ট হতে পারে, আরেকটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। এগুলো মুখস্থ করিয়ে দেবো তোমাদের। যে হোয়েন আছে সেন্টেন্সটাতে, তার মানে কি, হয় সিম্পল পাস্ট হবে নাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। এই সেন্টেন্সটা যদি হোয়াইল থাকতো, হোয়েন আর হোয়াইল এই দুটো জিনিস থাকে, হোয়াইল থাকলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াসই হবে দুটো ফর্ম, মানে পাস্ট কন্টিনিউয়াস বসবেই। দুটো যদি টেন্সের যদি জায়গা থাকে লেখার, তাহলে দুটোই পাস্ট কন্টিনিউয়াস হবে। মানে হোয়াইল থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবেই, কিন্তু হোয়াইল থাকলে সিম্পল পাস্ট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে এরকম কিছু জিনিস মনে রাখতে হবে, তাহলে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। দেখো হোয়েন আই রিটার্ন হোম, যখন আমি বাড়ি পৌঁছেছিলাম তখন কি করছিল, মা রান্না করছিল। তাহলে এখানে ওয়াজ কুকিং হয়ে যাবে। ঠিক আছে, ওয়াজ কেন হলো বলো তো, ওয়ার কেন হলো না? কারণ সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, মা একটা সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য ভার্বটা হয়ে গেল সিঙ্গুলার ভার্ব, এবং কুকের সাথে আইএনজি যোগ হয়ে গেল কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সে সবসময় আইএনজি যোগ হয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস ওয়ার্ডটা থাকলেই ভার্বের সাথে আইএনজি হবে। এগুলো মনে রাখতে হবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে যে কাজটা কন্টিনিউ চলছে, তাহলে কন্টিনিউয়াস মানে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এই ভার্বের দুটো ভাগ করছিলাম, একটা মেন ভার্ব, একটা অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বের কয়েকটা ভাগ আছে। কিরকম ভাগ আছে? একটা হচ্ছে ধরো বি ভার্ব, একটা ধরো ডু ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, আরেকটা হচ্ছে মোডাল ভার্ব। এতগুলো ভাগ আছে। ঠিক আছে, বি ভার্ব কোনগুলো? বি ভার্ব বলো, বি ভার্ব কোনগুলো? am is are was were। am is are প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, পাস্ট টেন্সে was were। তাহলে বি ভার্বটা নিচে লিখে রাখবে, am is are was were। তারপর দেখো ডু ভার্ব লিখেছে। হ্যাঁ? না, ওগুলো লেখার দরকার নেই, বিংটা ওগুলো পার্টিসিপেল।
বিং টায়ার্ড, আই রিটার্ন হোম, এই ধরনের যে সেন্টেন্স গুলো হয়, বিং টায়ার্ড, তাহলে দেখো ভার্বটার আগে বিং বসে, ওটা পার্টিসিপল। সিম্পল সেন্টেন্স বাই ইউজিং পার্টিসিপল, ওইরকম সেন্টেন্স গুলো হবে বিং, যেগুলো হয় বিং এর সাথে আইএনজি। ঠিক আছে, আরেকটা জিনিস হয়, বিংটা কখন হয় দেখো প্যাসিভ ভয়েসে হয়। কেমন ভাবে হয়? প্যাসিভ ভয়েস দেখে কি করে বুঝবে? ভয়েস চেঞ্জ আমরা করেছি, ধরো এই সেন্টেন্সটাই ছিল, দে আর প্লেইং ফুটবল, ধরো তখন ভয়েসটা চেঞ্জ করলে কি হবে? ফুটবল ইজ, ইজ না আর হবে, এটা ভয়েস চেঞ্জ করছি ধরো, বলো এটা ভয়েস চেঞ্জে কি হয়? অবজেক্টটা সাবজেক্ট হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়, তাহলে এখানে অবজেক্ট কোনটা? প্লেইং হোয়াট। অবজেক্ট কিভাবে খুঁজতে হয় বলেছিলাম? অবজেক্ট দু ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ডিরেক্ট অবজেক্ট কি দিয়ে কোশ্চেন করবে? হোয়াট দিয়ে। আর ইনডাইরেক্ট অবজেক্ট হুম দিয়ে। কাকে কোশ্চেন করবে? ভার্বকে কোশ্চেন করবে। এখন নিজেকে করো, কাকে কোশ্চেন করবে? ভার্বকে। ঠিক আছে, তাহলে অবজেক্ট মানে হচ্ছে কর্ম। একটা সেন্টেন্সের অবজেক্ট কিভাবে খুঁজবে? তার ভার্বকে জিজ্ঞেস করবে যে দে আর প্লেইং হোয়াট, হোয়াট কি খেলছে, তাহলে কি হবে? ফুটবল। তাহলে এটা অবজেক্ট, ভয়েস চেঞ্জে অবজেক্টটাকে সাবজেক্ট করে দিই আমরা, তাহলে ফুটবলের পরে এই আর দেখে আর বসাবো নাকি অন্য কিছু বসাবো? এটা কি হবে ভয়েস চেঞ্জ? হুম, কি হবে বলো? ভয়েস চেঞ্জ করো না কখনো, তাহলে বলো কি হবে? এটার ভয়েস চেঞ্জ করতে পারছো না? বলো ভয়ের কিছু নেই এখানে, কেউ খেয়ে দেবে না। যা পারো। বলো। দেখো এখানে কি সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট আছে, তাই তো? ফুটবল এখানে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এই ভার্বটাকে দেখে কখনো আমরা এখানে বসাবো না। এখানে যাই থাক, এই সাবজেক্টকে দেখে, কাছের জনে যে আছে তাকে দেখে বসাবে। ঠিক আছে, ফুটবল ইজ হবে। ঠিক আছে, কেন হলো? কারণ হচ্ছে সাবজেক্টকে দেখে সবসময় ভার্ব হয়, এই কথাটা আমি বলেছি, ঘুমাতে ঘুমাতে যেন কথাটা মনে পড়ে যায়, যে সাবজেক্ট যেমন হবে ভার্ব সেরকম হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। ঠিক আছে, পাশের বাড়িকে লোকে দেখে লাফালে হবে না, নিজের যা আছে সেটা নিয়ে স্যাটিসফাই হতে হবে। তাহলে এখানে সাবজেক্টকে দেখে ভার্ব বোঝাতে হবে। ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, এরপরে কি হবে বলো? সহজ, বিং আসবে একটা। ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় একটা বিং চলে আসে, এবং মেন ভার্ব যেটা থাকে সেই মেন ভার্বের পাস্ট ফর্ম বসে যায়। ঠিক আছে, পাস্ট সবসময় ভি3, প্যাসিভ ভয়েস মানে মনে রাখবে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব। এরপর বাই দিয়ে বাকিটা যা আছে এই সাবজেক্টকে দেখে অবজেক্ট করে দিলাম আমরা। আগের দিন লিখতে হবে না প্রোনাউনের ফর্ম গুলো, সাবজেক্টিভ ফর্ম আর এটা অবজেক্টিভ ফর্ম, তাহলে এটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, দে থেকে দেম হয়ে যায়। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন দুটো ভাগ বলেছিলাম, কি কি? একটা সাবজেক্টিভ আর একটা অবজেক্টিভ। পার্সোনাল প্রোনাউন দুটো ভাগ, একটা সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন আর একটা অবজেক্টিভ। সাবজেক্টিভ এই যে দে লিখলাম, আর অবজেক্টিভ হচ্ছে দেম। উই এর অবজেক্ট হচ্ছে ধরো আস, এর অবজেক্ট মি, তাহলে আইটা হচ্ছে সাবজেক্টিভ, মিটা হচ্ছে অবজেক্টিভ। ঠিক আছে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে বিং এগুলো প্যাসিভ ভয়েসে ইউজ হয়, অথবা বিংটা নর্মালি কোনো সিম্পল সেন্টেন্স, প্যাসিভ ভয়েসে হচ্ছে, অথবা সিম্পল সেন্টেন্স বাই ইউজিং পার্টিসিপল। ধরো যে একটা সেন্টেন্স বলছিলাম, বিং টায়ার্ড আই রিটার্ন হোম। ঠিক আছে, এটা বিংটা কখন আসে? যদি কোনো সেন্টেন্সে অ্যামিজ আর ওয়াজ ওয়ার এগুলো থাকে, তখন সেটাকে ওয়ান সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে গেলে বিংকে আনা হয়।
ঠিক আছে, এগুলো এক্সাম্পল পরে করবে, তখন শিখিয়ে দেবো। গ্রামার হচ্ছে খুব সহজ, কিছু মুখস্থ করতে না, দেখে দেখে তুমি ভুলটা খুঁজে পাবে এবং ম্যাথের মতো ক্যালকুলেশনে চলে আসবে। তাহলে দেখো ভার্ব যেটা শিখছিলাম, ভার্ব মিন্স থেকে তোমাকে টেন্স শিখতে হবে। এখানে ভার্বের দুটো ভাগ বললাম, মেন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। এখানে কি কি ভার্ব বলেছিলাম? বি ভার্ব বললাম, এরপর হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, আরেকটা হচ্ছে ডিড, তাই তো। এরপর হচ্ছে হ্যাভ ভার্ব বলেছিলাম। হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, আরেকটা হচ্ছে হ্যাড। এরপর হচ্ছে মডালস ভার্ব কিছু আছে। মডালস ভার্ব কি কি আছে তোমরা জানো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই আটটা হলো। আরো কিছু মডালস আছে, ইউজ টু, অট টু, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো মডালস এর পরেতে পড়ে। হ্যাভ টু, হ্যাজ টু, ঠিক আছে। এই হ্যাভ টু, হ্যাজ টু এগুলো কোনো বাধ্যতামূলক অর্থে বোঝায়, ঠিক আছে। এই যে ইউজ টু, ইউজ টুটা হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন, কোন একটা হ্যাবিট বোঝাতে, পাস্ট হ্যাবিট। ধরো তুমি সকালে আগে ভোরে উঠতে, এখন 8টা পর্যন্ত ঘুম ভাঙছে না, ঠিক আছে। আই ইউজ টু ওয়েক আপ ইন মর্নিং বা গেট আপ ইন মর্নিং ভেরি আর্লি, মানে আমি হ্যাবিচুয়েটেড ছিলাম আগে। এটা তখন আমরা ইউজ টু মডালসটা ইউজ করে থাকি। অট টু, কোন উচিত অর্থে, যে কাজটা উই অট টু ডু সামথিং, আমাদের এটা করা উচিত, ঠিক আছে। এই যে নিড টু, প্রয়োজনীয়তা অর্থে, নিড মানে প্রয়োজন। ডেয়ার টু, সাহসিকতা অর্থে। এই অট টুটা আরেকটা জিনিস জায়গাতে ইউজ হয়, উই অট টু রেসপেক্ট আওয়ার এল্ডার। উই অট টু রেসপেক্ট, এখানে আরেকটা মডালস ইউজ হয়, দেখে রাখতে পারো, মাস্ট, রেসপেক্ট আওয়ার এল্ডার। এখানে অট টু আমরা ইউজ করব, এখানে মাস্টের থেকেও বা শুডের থেকেও অট টুটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মানে আমাদের এল্ডার্সদেরকে রেসপেক্ট করা উচিত, মানে এটা করতেই হবে। এই সমস্ত ক্ষেত্রে আমরা অট টু মডালস ইউজ করে থাকি। এছাড়াও ধরো উই মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস, এখানে মাস্ট ইউজ হচ্ছে, এখানে অন্য কিছু ইউজ হচ্ছে না। এখানে শুড হচ্ছে না, অট টু হচ্ছে না, কিছু জায়গা আছে ইংলিশে যে জায়গাগুলোতে এটাই বসবে। এরপর নর্মালি একটা রুলস লিখে রাখো, মডালস ভার্ব, মডালস ভার্ব প্লাস V1। মডালস ভার্বের পর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ঠিক আছে। মডালস ভার্বের পর বেসিক যে রুলস, মডালস ভার্বের পর ভার্বের ফার্স্ট ফর্ম বসে। মডালস ভার্বের পর বেসিক্যালি ভার্বের ফার্স্ট ফর্ম বসে। এরপর এক্সেপশনালটা দেখো, উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, এগুলোর পর সবসময় ভার্বের থার্ড ফর্ম, V3। এগুলোর পর সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, V3 ফর্ম বসে। শুড, কুড, উড, মাইট, এগুলোর পর যদি হ্যাভ বসে যায়, তাহলে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে। এগুলোর পর সবসময় যদি হ্যাভ বসে, তাহলে থার্ড ফর্ম বসবে। একটা এক্সাম্পল লিখে রাখো, the principal you should have followed the instruction, you should have followed, দেখো শুড হ্যাভ, এটা ফলোড লিখেছি V3,
You should have followed the instruction. তাহলে কি বললাম, শুড ফুড উড এগুলোর পরে যদি হ্যাভ বসে, এটা লিখে রাখবে। if there if there any past action, যদি কোনো past action থাকে that has not followed, in that case we use we used the above rules. তার মানে কি, শুড ফুড হ্যাভ এগুলোর পর ভার্বের থার্ড ফর্ম বসে। নর্মালি শুড ফলোড লিখে দিলে হবে না। তোর স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপাল তোমাকে বারবার বলছে যে এগুলো স্কুল ড্রেস পরে আসতে হবে, ঠিক আছে, তুমি প্রতিদিন পরে যাচ্ছ না, তখন লাস্ট দিন তোমাকে ওয়ার্নিং দিল, ইউ শুড হ্যাভ ফলোড দ্য ইনস্ট্রাকশন, তোমাকে ইনস্ট্রাকশন ফলো করতেই হবে, দেয়ার ইজ নো অল্টারনেট অপশন, তোমাকে এটা করতেই হবে। ধরো ইউ শুড হ্যাভ মেনটেন দ্য রিডিং হ্যাবিট রেগুলারলি 4 or 5 hours, এটা হ্যাবিট বানাতে হবে 4-5 ঘন্টা পড়া। এটা যেটা তুমি এখন অব্দি করোনি। হ্যাবিট দু ধরনের, একটা ভালো হ্যাবিট, একটা খারাপ হ্যাবিট। যেমন ভাবে নিজেকে, যেমন ভাবে একটা ইনস্ট্রুমেন্ট, যেমন ভাবে একটা মেশিনকে চালনা করবে, সেরকম নিজেকেও যেভাবে কন্ট্রোল করবে, নিজেকে যেভাবে মুভ আপ করবে, সেভাবে তুমি এগিয়ে যাবে। সবকিছু নিজের কাছে। ডিসিপ্লিন হচ্ছে, সিস্টেমটা হচ্ছে নিজের কাছে। তো তুমি যেভাবে ডিসিপ্লিন বানাবে সেভাবেই সবকিছু হবে, ঠিক আছে, তোমার এগেনস্টে কিছু যাবে না। যেমন একটা মেশিনকে তুমি যদি ভুল পরিচালিত করো, সেটা ভুলেই হবে। সেরকম যেটা ফার্স্ট অ্যাকশনে হয়নি যে কাজটা, সেটা যদি তোমাকে করতে বলা হয়, যেটা করতেই হবে, সেই ধরনের ক্ষেত্রে আমরা এই শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ এগুলো ইউজ করি। যেখানে যেটা দরকার হবে সেখানে সেটা বসবে। এই রুলসটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট রুলস। আর নর্মালি মডাল ভার্বের পর কি বসে, প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব। মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমাদের কাজ হচ্ছে, কিছু যদি ফর্ম যদি তোমরা বলতে অসুবিধা হয়, ওই 3টে ফর্ম হয় না ভার্বের, ওগুলো একটু বাড়িতে পড়বে। কোনো ক্লাস 10 লেভেলে যে গ্রামার বই আছে, তোমরা চাই তো গ্রুপে দিয়ে দিতে পারে, পিডিএফ আছে। সেগুলো একটু কিছু জিনিস দেখা দরকার আছে, অনেক সময় ভুল হয়ে যায়, দেখে পুরো বুঝতে পারবে না কোনটা কোন ফর্মে আছে। তো এগুলোর জন্য একটা দেখা যেতে পারে, কারণ ভার্বটা খুব ইম্পর্টেন্ট। ভার্ব চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। ভার্ব শেখা মানে সব শিখে গেলে, তুমি সাবজেক্ট ভার্ব শিখে গেলে মানে ইংলিশের আর ভয় নেই। এই জায়গাটায় আমাদের ডাউট থাকে, বেসিক গুলো আমাদের ক্লিয়ার থাকে। তাহলে মডাল ভার্ব থেকে এই জায়গাটা মনে রাখবে, মডাল ভার্ব খুব ডিফিকাল্ট। কখন কোন মডালসটা ইউজ হয়, ধরো ক্যান, ক্যান মডালসে কোনো অ্যাবিলিটি বোঝাতে ইউজ হয়, ইউ ক্যান ডু সামথিং। পাস্টে কোনো অ্যাবিলিটি বোঝাতে তখন কুড ইউজ করবে। যেমন ধরো আই কুড সুইম ইন দ্য পন্ড, আমি সাঁতার কাটতে পারতাম প্রিভিয়াসলি, এখন আর আমি পারি না, মানে এখন আমি চেষ্টাও করি না, তখন সেখানে আই কুড লিখবো। পাস্ট অ্যাবিলিটি হয়ে গেলে কুড হয়ে যাবে, আর প্রেজেন্ট অ্যাবিলিটি হলে ক্যান হবে। এরকম ভাবে প্রত্যেকটা। মে, মাইট, মেটা হচ্ছে একটা স্ট্রং ওয়ার্ড, স্ট্রং দেন মাইট, মাইটের থেকে একটু স্ট্রং। হি মে গো নাও, বা কি বলবো, দ্য রে মে কাম, বৃষ্টি আসতে পারে। মে মানে কি অনেক বেশি আসতে পারে, আসার চান্সটা বেশি। কিন্তু মাইট মানে, ধরো আই মাইট বি এ টিচার, আমি টিচার হতেও পারি, নাও হতে পারি, কিন্তু আই মে বি এ টিচার বা আই উড বি এ টিচার, সেগুলোতে স্ট্রং পসিবিলিটি একটু বেশি থাকে। তাহলে মে, মাইট, পসিবিলিটি অর্থ ইউজ হয়। এগুলোর উপর আরেকটা আলাদাভাবে পরে ক্লাস করবো। মোডাল ভার্ব কখন কোনটা বসে, মোডাল ভার্ব খুব ডিফিকাল্ট জায়গা, মানে তোমার কনফিউজ পড়ে যাবে, যেখানে ক্যান বসাবো নাকি শ্যালো বসাবো নাকি মে বসাবো নাকি মাইট বসাবো, ঠিক আছে, তুমি ভুল খুঁজে পাবে না। তো সেই জায়গা থেকে নর্মাল বেসিক একটা রুলস মনে রাখো, যে মোডাল ভার্বের পর প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব বসে, এবং বেসিক এই জায়গাগুলোতে যেগুলোতে তোমার পাস্ট হ্যাবিট, যে কাজটা করনি, সেগুলো যদি শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ থাকে, এরকম ইন দ্যাট কেস উই ইউজ পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য মেন ভার্ব, ঠিক আছে।
তাহলে দেখো ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল, ইনফিনিটিভ মানে হচ্ছে যেটা ভার্বের টু এর পরে মেইন ভার্ব থাকে। ইনফিনিটিভ মানে হচ্ছে বেসিক যে ইনফিনিটিভ টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে V1, আর টু এর পরে যদি কখনো নাউন বসে সেটাকে কি বলা হয়, সেই টুটাকে প্রিপোজিশন বলা হয়। প্রিপোজিশন, প্রিপোজিশনের জায়গা কোথায়, কোন একটা নাউনের আগে। প্রিপোজিশন সবসময় কোন নাউন বা প্রোনাউনকে ফলো করে। এ প্রিপোজিশন অলওয়েজ ফলোড নাউন। কিন্তু টু এর পরে যদি কখনো ভার্ব বসে তখন সেটাকে বলা হয় ইনফিনিটিভ। ঠিক আছে, এটা বেসিক জিনিস। এরপর হচ্ছে জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন, when a verb used as a noun, যেমন এক্সাম্পল দেখো, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এটা হচ্ছে জিরান্ড। এখানে ওয়াকিংটা হচ্ছে জিরান্ড। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এটা হচ্ছে জিরান্ড। এমসিকিউ কোশ্চেন সহজ হলে এরকম হতে পারে, মার্ক করে দিলে বলবে যেটা দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল, এরকমও বলে দিতে পারে। গ্রুপ সিডি যেমন কোশ্চেন হচ্ছে এরকম ধরনের কোশ্চেন হতে পারে, মার্ক করে দিলেও। বেসিক জিনিস সহজ কোশ্চেন হলে তুমি বেশি পারবে না যদি বেসিক ক্লিয়ার না থাকে। নার্সিং এর বিএসসি নার্সিং এও এরকম কোশ্চেন হয় যেখানে ভার্বের উপর কোশ্চেন থাকে। টেন্স থেকে প্রচুর কোশ্চেন থাকে বিএসসি নার্সিং, 4-5টা কোশ্চেন থাকবেই, 5-6টা, 20টার মধ্যে 5টা থাকবে, 5 থেকে 6টা। সিনোনিম অ্যান্টোনিম থাকবে, মানে নার্সিং এর যে কোনো জিএনএম বলো আর ইয়ে বলো, বিএসসি বলো, যেখানে কোশ্চেন কোন বছর কি দেবে কোনো গ্যারান্টি নেই। ইংলিশের টোটাল সিলেবাস প্রত্যেকটা পরীক্ষার জন্য কভার করতে হবে, টোটাল সিলেবাস না কভার করলে কি কোশ্চেন হবে কোনো বলা যাবে না। ঠিক আছে, তাহলে পুরো সিলেবাসটা পড়তে হবে, কম কম হলেও পুরো সিলেবাস শেষ করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রতিটা সাবজেক্টের পুরো সিলেবাস কভার খুব দরকার, কারণ সহজ কোয়েশ্চেন ধরো কোনো একটা জায়গা থেকে পড়লো, সে জায়গাটা তুমি পড়োইনি। ঠিক আছে, তো এইগুলো, এটাকে বললাম ভার্বাল নাউন। ফাইন এ ভার্ব ওয়াকিং নরমালি এ ভার্ব ফর্ম বাট হিয়ার ইউজড অ্যাজ এ নাউন, সেজন্য এটাকে জিরান্ড বলা হচ্ছে। আর পার্টিসিপল, পার্টিসিপল মেইনলি তিনটে ধরনের হয়। পার্টিসিপল মেইনলি তিন ধরনের হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল, এটা ভার্বের সাথে কি বসে, ভার্বের সাথে ডি বা ইডি কোনো সময়, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা জানো, V3 ফর্ম যেটা ভার্বের, ওটাই পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপলটা হয় হ্যাভিং দিয়ে শুরু হবে। দেখবে তোমরা সিম্পল সেন্টেন্স ক্লাস 10 করেছো, সিম্পল সেন্টেন্স বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট, সিম্পল সেন্টেন্স বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট যদি ওটা করেছো, বাই ইউজিং পার্টিসিপল, পার্টিসিপল ইউজ করে যদি করেছো, তাহলে হ্যাভিং এর ইউজ তোমরা জানবে। ঠিক আছে, যদি কোনো জায়গাতে ভার্ব থাকে, যেমন ধরো হি ওয়াকড অ্যাক্রস দ্য রোড, তখন হ্যাভিং ওয়াকড, তখন আমরা হ্যাভিং আনবো। যদি আসতো হি ইজ ওয়াকড বা হি ওয়াজ ওয়াকড এরকম থাকতো, তখন আমরা বিং নিয়ে আসতাম, তখন হ্যাভিং আনতাম না। হ্যাভিং হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং দিয়ে কোনো সেন্টেন্স থাকলে সেই সেন্টেন্সটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এটা লিখতে হবে না, এরকম শুরুটা হবে এরকম হবে। ঠিক আছে, দিয়ে তারপর একটা ভার্ব বসে, এবং হ্যাভিং এর পর ভার্বটা থার্ড ফর্ম বসে, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। মডার্ন ইংলিশে খুব বেশি ইউজ হয় হ্যাভিং। তাহলে এই হচ্ছে পার্টিসিপল। তাহলে এইগুলো বেসিক একটু বলে রাখলাম। এরপর হচ্ছে তোমাকে যেটা যাবো, টেন্সে যাব। টেন্সের জায়গাতে পরীক্ষাতে বেশি কোশ্চেন আসে এবং অ্যারোস বেশি আসে। টেন্স হচ্ছে দ্য টাইম অফ অ্যাকশন ওয়ার্ড। টেন্স মানে কি বলেছিলাম প্রথমেই, দ্য টাইম অফ অ্যাকশন ওয়ার্ড। টাইম অফ অ্যাকশন ওয়ার্ডকে টেন্স বলা হয়। ঠিক আছে, টেন্সকে আমরা চারটা ভাগে ভাগ করবো।
যেমন সবাই জানি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পারফেক্ট, ফিউচার টেন্স, এটা বলার দরকার নেই। ফিউচার টেন্স প্রেজেন্ট টাইমকে ডিনোট করে প্রেজেন্ট টেন্স, পাস্ট টাইমকে নিয়ে কোনো কাজ হলে পাস্ট টেন্স, ফিউচার টাইমে কোনো কাজ হলে ফিউচার টেন্স। এটা বেসিক জিনিস, এটা সবাই জানে। এরপর এই তিনটা টেন্সকে আমরা চারটা করে ভাগে ভাগ করবো। একটা হচ্ছে সিম্পল টেন্স বা যেটাকে ইনডেফিনাইট টেন্স বলা হয়। একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, দেখো যেভাবে তোমরা পড়েছো আমি তার থেকে আলাদাভাবে দেখাচ্ছি। কন্টিনিউয়াস টেন্স, এটা সহজে মনে থাকবে। একটা হচ্ছে পারফেক্ট টেন্স, আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চারটা টেন্স। দেখো সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চারটা টেন্স। সিম্পল টেন্স এটা সহজ হয়ে গেল। দেখো প্রেজেন্টের একটা হবে সিম্পল প্রেজেন্ট, পাস্টের একটা হবে, আর ফিউচারের হবে। হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টের একটা হবে, পাস্টের একটা হবে, ফিউচারের একটা হবে। প্রেজেন্টের হবে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে। টেন্স অ্যাকচুয়ালি এই চারটা ভাগে ভাগ করো, প্রেজেন্ট পাস্ট পারফেক্টের তিনটে ভাগ হয়ে যাবে, 3 4 12টা। তাহলে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, যেখানে আমরা সিম্পল টেন্সটা আজকে পড়বো। কারণ কি এভাবে পড়লে সুবিধাটা কি হবে দেখো, যখন তুমি কন্টিনিউয়াস করছো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে am is are প্লাস ভার্বের সাথে ing, পাস্ট কন্টিনিউয়াসে am is are এর জায়গায় was are, আর ফিউচার কন্টিনিউয়াসে shall will বসে গেল। তাহলে কন্টিনিউয়াস টেন্সটা একসাথে পড়া হয়ে গেল। ঠিক আছে। এইভাবে চারটা টেন্স আমরা একসাথে তিনটে টেন্সকে পড়ে নেবো, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। খুব সহজে জিনিসগুলো মনে থাকবে। এবং স্ট্রাকচার সবসময় মানে মনের মধ্যে লেগে থাকবে, যে এই জায়গাটায় আছে তার মানে এটা আছে। এবং কম্পিটিটিভ বেসড কিছু এক্সারসাইজ আছে টেন্সের, এবং টেন্স রিলেটেড তোমাদের কিছু অ্যাডভার্ব আমি লিখিয়ে দেবো। যে অ্যাডভার্ব গুলো দেখলেই তুমি খুঁজে পাবে। একটা ক্লুতে যদি না পাও, সেকেন্ড ক্লু যাবে, থার্ড ক্লুতে যাবে, যে রুলস দেওয়া থাকবে দেখবে ঠিক চলে আসছে। একটা না একটা কিছু পাবেই, যার জন্য ওই সেন্টেন্সটা মানে ওরা দিয়ে রাখে, যে পারফেক্ট ক্লু দিয়ে রাখে, যেটা যে স্টুডেন্টরা চোখে পড়ুক এটা, এরকম কিছু অপশনে দেওয়া থাকবে সেন্টেন্সটাতে। তো সেটা তোমাকে দেখার জন্য আই সাইটটা তৈরি করতে হবে, চোখে দেখে যেন বুঝতে পারো যে এই জায়গাটা প্রবলেম আছে, এই জায়গাটাকে দেখে বাকিটা করতে হবে। এই ধরনের মাইন্ড সেট আপ, এই ধরনের আই সাইট বানাতে হবে। এইসব পরীক্ষার জন্য এই ধরনের মানে আই সাইট বানাতে হয়। হুম। তাহলে তার জন্য টেন্সটা পড়তে হবে। টেন্স তোমরা আগেও পড়েছো, কিন্তু এইভাবে আশা করি দেখবে অ্যাডভার্ব ওইভাবে রিলেট করে কেউ বলে। দেখো আজকে আমরা পড়বো সিম্পল টেন্সটা। সিম্পল টেন্সটা পড়বো, বাকিগুলো পরের দিন হবে। এটার জন্য একটা জায়গা রেখে দেবে, একসাথে পুরোটাই আমরা লিখে নেবো, পরের দিন পরে পরে লিখে নেবে। ঠিক আছে। তো পুরো অনেকটা জায়গা, তিনটে ছক হয় এরকম। সিম্পল প্রেজেন্টে দেখবে আমরা এরকম ভাবে সাবজেক্ট, ভার্ব, ভার্বের সাথে স্ট্রাকচার গুলো সব ওই ছকের মধ্যে লিখে রাখবে। সাবজেক্ট, ভার্ব প্লাস আদার, এটা এটুকু যেন লিখতে জায়গা হয়। ঠিক আছে। একটু বড় করে জায়গা রাখবে, এরকম করে ছক কেটে রেখে দাও ফাঁকা করে। হুম। 3 4টা লাইন লেখা যায় যেন, 3টা লাইন অ্যাটলিস্ট। গ্রামারের জন্য একটা আলাদা কপি বানাতে হবে। ঠিক আছে। ভোকাবুলারির জন্য ছোট কপি বানাতে পারো, গ্রামারের জন্য একটা আলাদা কপি করবে। এখানে পর চ্যাপ্টার ওয়াইজ সাজানো থাকবে। আর এইসব কম্পিটিটিভ এইসব পরীক্ষার জন্য পড়া, তোমার যখনই একটা কিছু লিখছো কোনো কপিতে, একটা চ্যাপ্টারে ধরো লিখছো, সেই খাতাটা জানবে যে হারানো চলবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখনই কিছু লেখা হয়ে গেল, ধরো আমি ফার্স্ট ক্লাসে এখন টেন্সের বেসিক জিনিস বলছি,
টেন্স পড়ানো হয়ে গেছে, পরে যখন আরো রিভিশন করাবো বা টেন্সের কোনো রুল এক্সারসাইজ করাবো, তো যাতে সেখানে অ্যাড করা যায়, একটা পেজ ফাঁকা রাখবে মিনিমাম। মানে একটা চ্যাপ্টার শেষ হওয়া, ধরো অন্য জিকে এর কোনো একটা টপিক পড়ছো, ইন্নার পলিটির চ্যাপ্টারে যেখানে পড়ানো হচ্ছে সেখানে হয়তো যেগুলো হলো তার সাথে একটা দুটো পেজ ফাঁকা রাখবে, পরে তারপরে চ্যাপ্টার তারপর শুরু হবে। তার মানে কি, যেখানে কোনো এমসিকিউ কোনো জায়গাতে পেলে তুমি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন, পরবর্তী ক্ষেত্রে 2 মাস পরে যখন তুমি একটু ভালো পড়াশোনা করছো তখন তো খুঁজে পাবে, তো তখন সেই কোশ্চেন গুলো যাতে সেখানে অ্যাড করা যায়, তখন তুমি জায়গা না থাকলে সেগুলো সাজাতে পারবে না, জিনিস টপিক গুলোকে ভালো করে অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, এইভাবে খাতাগুলো বানাতে হবে। যারা লং টাইম ধরে পড়তে চাইছে তাদেরকে ওইভাবে খাতাগুলো বানাতে হবে। যে একটা যখন লেখা হচ্ছে শেষে কিছুটা জায়গা রাখতে হবে। ঠিক আছে, ওটাই সিস্টেম। তাহলে দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়, বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এগুলোকে কি বলা হয়, ইনডেফিনাইট। দা ওয়ার্ড ইনডেফিনাইট মানে কি বলতো, অনির্দিষ্ট। ডেফিনাইট আর্টিকেল, তোমরা ইনডেফিনাইট আর্টিকেল পড়েছো। ডেফিনাইট আর্টিকেল মানে কি, যে আর্টিকেল গুলো নির্দিষ্ট করে বোঝাবে, আর ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট। ডেফিনাইট মিনস দা আর্টিকেলটাকে ডেফিনাইট আর্টিকেল বলা হয়, আর এই অ্যানকে ইনডেফিনাইট আর্টিকেল বলা হয়। ঠিক আছে, তাই ডেফিনাইট আর ইনডেফিনাইট ওয়ার্ডটা বুঝেছো। ইনডেফিনাইট প্রোনাউন হয়, ইনডেফিনাইট অ্যাডজেক্টিভ হয়, ডেফিনাইট প্রোনাউন হয়, ডেফিনাইট অ্যাডজেক্টিভ হয়। তাহলে ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট কিছু, অনির্দিষ্ট। সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের উপর যে ভার্ব বসে, ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, এটা আমরা প্রত্যেকেই জানি, প্রেজেন্ট ফর্ম বসে, তারপর যা থাকবে বসবে। এবং যদি দরকার হয় এস বাই এস যোগ হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এস বাই এস মনে রাখবে সবসময় এই টেন্সেই বসে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। এবং প্রথমে একটা কথা বললাম যে টাইম অফ অ্যাকশন ওয়ার্ড, সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাকশন সেরকম কিছু থাকে না। কারণ যদি বলা হয় হি ইজ এ গুড স্টুডেন্ট বা হি ইজ এন ইন্টেলিজেন্ট বয়, তাহলে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, যে একটা বুদ্ধি ছেলে বা বুদ্ধিমতী মেয়ে, এগুলোতে কোনো কাজ করা বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে না, কোনো অ্যাকশন নেই সাধারণত। তাহলে বেশিরভাগ সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তুমি দেখতে পাবে কোনো কাজ করা নাও বোঝাতে পারে। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব, তারপরে তার দরকার হলে এস বাই এস বসে। তারপর এস বাই এস কখন বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে যে ভার্ব থাকে সেই ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে হি, সি, ইট, এগুলো যদি সাবজেক্ট হয় বা কোনো একজনের নাম সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় এবং সেটা থার্ড পারসন হয়, তাহলে সেই ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। ঠিক আছে, যেমন ধরো রাইটস হি রাইটস এ লেটার, বা হি গোজ টু স্কুল। ঠিক আছে, তাহলে হি এর পরে দেখো রাইটস হলো, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হি, সি, ইট, কোনো নাম, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলোর পরে এস বাই এস যোগ হয়, আদার্স হবে না। এবং এস বাই এস যোগ যদি থাকে, এই সেন্টেন্সটাকে যদি কোশ্চেন বানাতে হয় তাহলে কাকে নিয়ে আসবো, প্রেজেন্ট টেন্সে। মনে রাখবে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোশ্চেন করতে গেলে ডু বা ডাজ কে আনতে হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি কোশ্চেন হয় তাহলে ডু বা ডাজ কে আনতে হয়। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ডাজ আসবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ডু আসবে। যেমন এখানে এস আছে, দেখো সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে এখানে ডাজ কে নিয়ে আসবো, ডাজ হি রাইট, ডাজ হি রাইট এ লেটার, এরকম ডাজ দিয়ে শুরু হবে। কেন হলো শুরু, কারণ সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। মনে রাখবে যে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় সেই ভার্বকে সিঙ্গুলার ভার্ব বলা হয়। যদি ভার্বের সাথে, লিখে রাখবে, ভার্বের সাথে এস বাই এস যদি যোগ হয় ভার্বের সাথে, সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, ডিনোটেড অ্যাজ সিঙ্গুলার ভার্ব। ভার্বের সাথে এস বাই এস যোগ হলে সেই ভার্বটাকে সিঙ্গুলার ভার্ব বলা হয়। যেমন ধরো হি এর পরে আমরা প্লেস বলছি, প্লের সাথে এস যোগ হয়েছে দেখো, কিন্তু দে প্লে বলছি। তাহলে আমি শুরুতে একটা বলেছিলাম যে সাবজেক্ট যেমন হবে ভার্ব হবে, এরপরে দেখো প্লে বসছে, এটা তো প্লুরাল সাবজেক্ট, তাহলে এটাও তো ভার্বটা প্লুরাল ভার্ব, তাহলে প্লেটা কি ভার্ব, প্লুরাল ভার্ব। ঠিক বলছি, বুঝুন, প্লেটা কি ভার্ব, এখানে প্লুরাল ভার্ব, কারণ সাবজেক্টটা প্লুরাল, দে মানে কি একজন, অনেকজন, তাহলে সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্বটাও তো প্লুরাল।
সাবজেক্ট যেমন হবে ভার্বটাও সেরকম হবে, প্রতিদিন ক্লাসে বলবো একবার করে, তা মনে থাকবে না? সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে সাবজেক্ট প্লুরাল তাহলে ভার্বটা তো প্লুরাল হবে, এখানে সাবজেক্ট সিঙ্গুলার তাহলে এটা সিঙ্গুলার ভার্ব। এরপরে প্লেস বসে, তাহলে সিঙ্গুলার ভার্ব অলওয়েজ টেক সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এখানে দেখো আমরা ডাজ কখন নিয়ে আসবো বললাম, যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে। আর ডু কখন নিয়ে আসবো, যখন ভার্বটা প্লুরাল হবে। যদি এখানে হতো দে, তাহলে কি লিখতাম, দে রাইট হতো, রাইট হতো না। এবং সাবজেক্ট এখানে কোশ্চেনে কি হতো, ডু দে রাইট এ লেটার। বুঝে যাচ্ছে? মাথা টাথা নাড়ো একটু, ঘুম পাচ্ছে। কষ্ট করতে হবে, পড়তে হবে, রাত জেগে পড়তে হবে, দিনে সময় না পেলে। কারণ আমি সারাদিন পড়ার সময় পাইনি, সারাদিন আমি ক্লাসেই যাই, যা হলো রাত। পরিশ্রম করতে হবে, এই বয়সে না করলে আর কখন করবে? এই বয়সে যা করবে সেটাই সাপোর্ট করবে শরীর। ঠিক আছে? শরীরকে যেমন করবে, তুমি আর পাচ্ছি না, ঘুম পাচ্ছে, তাহলে ঘুমেই পাবে। যেমন করবে সেরকম হবে। এই বয়সটা হচ্ছে এরকম, যা খাবে সেটাই হজম হয়ে যাবে, পরে আর হবে না। ঠিক আছে? এই বয়সটা হচ্ছে যেমন করবে। তাহলে এগুলো বুঝতে হবে যে সাবজেক্টটা এবং ভার্বটা, বেসিক জিনিসগুলো ক্লিয়ার রাখতে হবে। হয়েছে? তাহলে এটা ভুল হবে না তো, এই জায়গাটা যেটুকু বললাম। এরপর দেখো, এগুলো ছোট থেকে একটা জিনিস শুনে এসছো তোমরা, হ্যাবিচুয়াল অ্যাকশন, কোন হ্যাবিট বোঝাতে, কোন ইউনিভার্সাল ট্রুথ, এগুলো বোঝাতে কোন টেন্স ইউজ হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স। ইটারনাল ট্রুথ, ইটারনাল মানে কি শাশ্বতী? ইটারনাল মানে কি? ইটারনাল, ইটারনাল ওয়ার্ল্ড, কোন ওয়ার্ল্ডটাকে বলা হয়? ইটারনিটি, দ্য স্টেট অফ ইটারনিটি। ইটারনিটি মানে আফটার ডেথ, আমাদের মৃত্যুর পরে একটা ওয়ার্ল্ড আছে। সে বলে না, গল্প আছে যমরাজের গল্প, ঠিক আছে? ইটারনিটি। তোমরা একটা ইয়ে শুনেছিল না, টু হিজ প্রাইম মিনিস্টার্স পোয়েমটা ছিল না, টু হিজ প্রাইম মিনিস্টার্স, অ্যান্ড্রু মার্ভেলের লেখা, থাকেন। হ্যাঁ, ইটারনাল ইউনিভার্সাল একই জিনিস, যেটা কখনো মিথ্যা হবে না। আফটার ডেথ আমাদের যে লাইফটার কথা আমরা জানি, সেটাকে ইটারনাল লাইফ বলা হয় বা স্টেট অফ ইটারনিটি। ঠিক আছে? কয়েকটা পোয়েট আছে যাদেরকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট, তারা এই জায়গাটার উপর বেশি রিসার্চ করেছে। ঠিক আছে? ইটারনাল লাভ, অনেক অনেক পোয়েট ইউজ করেছে এই ওয়ার্ডটা। ইটারনাল কথাটার অর্থ হলো ইউনিভার্সাল, যেটা কখনো মিথ্যে হবে না। যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই, এটা হ্যাবিচুয়াল অ্যাকশন। এগুলোর ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স বসে, যে কাজটা ডেইলি হ্যাবিট বোঝাতে। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে ডেইলি হ্যাবিট, হ্যাবিট থেকে হ্যাবিচুয়াল কথাটা আসছে। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে ডেইলি যে কাজটা করে থাকি সেটাকে হ্যাবিচুয়াল অ্যাকশন বলে। এই পর্যন্ত তোমরা জানো। এরপর দেখো রিলেটেড অ্যাডভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্সে কোন কোন অ্যাডভার্ব ইউজ হয়? রিলেটেড অ্যাডভার্ব, প্রত্যেকটা টেন্সে কিছু রিলেটেড অ্যাডভার্বস আছে, লিখে রাখবে। অলওয়েজ, অফেন, ঠিক আছে, রেগুলারলি, ওকেশনালি, ঠিক আছে? অলওয়েজ, অফেন, রেগুলারলি, ওকেশনালি, এই যে অ্যাডভার্ব গুলো আছে, হ্যাঁ। কি হয়েছে? আমার কিছু প্রবলেম হয়েছে? আমি ক্লাসে আছি। আহ, ঠিক আছে, আমি পরে করবে, পরে করবে। ঠিক আছে। অলওয়েজ, অফেন, রেগুলারলি,
occasionally এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম অর ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কিছু অ্যাডভার্ব আছে, যে অ্যাডভার্ব গুলো এই টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। এই নামটা রিলেটেড অ্যাডভার্ব, তোমাদের একটা পিডিএফ দিচ্ছি, টেন্স ওয়াইজ অ্যাডভার্বের একটা পিডিএফ বানানো আছে আমার, ওটা দেখবে বাড়িতে গিয়ে। তারপর আরেক দুটো এটার সাথে লিখে রাখো, এভরিডে লিখেছে, এভরিডে লিখো, এভরিডে। তারপর লিখতে পারো নাও এ ডে, ডেলি, এগুলো লিখে রাখবে, নাও এ ডে, এভরিডে, ডেলি। তারপর আরেকটা লেখো ইউজুয়ালি। এইগুলো যদি থাকে সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স। চোখ বন্ধ করে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা পরীক্ষায় আছে, simple present tense is used to represent an action that will happen in future, in future। তাহলে before a fixed plan in future time or an action that will happen in future। এরকম তার আগেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বস। যেমন ধরো দ্য প্রাইম মিনিস্টার, এখানে লেখা যেতে পারে comes here tomorrow। comes here। বা এখানে আমরা লিখতে পারি উইল কাম। তুমি বলবে উইল কাম কেন হবে, উইল কামও হবে, কিন্তু যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে কিছু ফিক্সড প্ল্যান যেটা কালকে আসবে বা আগামী এত তারিখে আসবে, সেগুলোতে আমরা সিম্পল প্রেজেন্টে বসাতে পারি। আরেকটা নাম্বার 2, মাই ব্রাদার গোজ টু দিল্লি নেক্সট উইক। পরের সপ্তাহে যাবে, এগুলোতে ফিক্সড প্ল্যান, fixed plan in future time or an action that will happen in future। হয়ে গেছে? তাহলে এখনো অবধি যেগুলো বললাম টেন্স থেকে, সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে বুঝে গেছো। আরেক দুটো অ্যাডভার্বস আছে, আমি পিডিএফ দিয়ে দেবো, সেখানে দেখতে পাবে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সেও বসে সিম্পল প্রেজেন্ট টেন্স, দেখে রাখো আরেকটা, ইফ ইউ
work hard, you will pass the exam. Will pass, এখানে কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট। তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সের উপর ক্লাসে পরে বলবো আরো। এটা হচ্ছে সিম্পল ফিউচার। মনে রাখবে সিম্পল প্রেজেন্টের বন্ধু হচ্ছে সিম্পল ফিউচার। কে কার বন্ধু বলে দেবো টেন্সের। সিম্পল প্রেজেন্ট টেন্সের বন্ধু হচ্ছে সিম্পল ফিউচার। একটা প্রেজেন্ট টেন্স হলো একটা ফিউচার টেন্স অনেক সময় হয়ে থাকে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম করো তাহলে এক্সামে পাস করতে পারবে। তাহলে এখানে কন্ডিশনাল সেন্টেন্স, একটা শর্ত আছে। কন্ডিশনাল মানে শর্ত, যদি তুমি করো তাহলে তুমি পাবে, যদি তুমি না পড়ো তাহলে তুমি পাবে না। সিম্পল আনসার। ঠিক আছে, তাহলে এখানে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস, এখানে সিম্পল ফিউচার। ঠিক আছে, তোমাদের ধরো 6 জন একসাথে আসছো, 6 জনের মধ্যে ধরো একজন পেলে, বাকি 5 জনের মন খারাপ হবে, কিন্তু কিছু করার নেই, এটাই রুলস। যে যেমন পড়বে সে সেরকম পাবে। ঠিক আছে, কোনো বন্ধু থাকবে না জীবন, চাকরি পেয়ে গেলে সে আলাদা হয়ে গেল। ঠিক আছে, থাকবে কিন্তু ওইরকম ভাবে তুমি তখন আলাদা হয়ে গেলে। আলাদা মানে কি সম্পর্ক শেষ, এরকম না। তোমাকে একাই যেতে হবে, কোনো কিছু ভালো কাজ করতে গেলে একাই এগিয়ে যেতে হবে, সঙ্গে পাবে না কাউকে। চা খেতে যাওয়ার অনেক সঙ্গ আছে, ঠিক আছে, ঘুরতে যাওয়ার, কিন্তু এসব কাজে সঙ্গ পাবে না। তো পেয়ে যাবে তুমি, সঠিক জায়গায় আসবে দেখবে পেয়ে যাবে কাউ না কাউ। তাহলে এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল পাস্টটা খুব সহজ, আজকে আর বলবো কি, একটু বলে দিচ্ছি। দেখো সিম্পল পাস্ট একটু সহজ করে বলে দিচ্ছি, এখান থেকে এক্সারসাইজ তাহলে 20-30টা করে আসতে পারবে। সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, বেসিক জিনিস বলে দিচ্ছি, এক্সারসাইজ গুলো করে আসতে পারবে, একটু নিজের বাড়ির কাজটা দেওয়া যাবে ভালো করে। দেখো সিম্পল পাস্টে কি হয়, এ মন দিয়ে শোনো, 10 মিনিটে ইংলিশটা শেষ হয়ে যাবে ক্লাস। সিম্পল পাস্টে সাবজেক্টের পর যে ভার্ব বসে, সেই ভার্বটা সবসময় পাস্ট ফর্ম বসবে। কি বসবে? পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব, তারপর আদার্স যা থাকবে সেটা বসবে। ঠিক আছে, সাবজেক্টের পর এখানে কোনো ঝামেলা নেই, সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, ভার্বের কোন ফর্ম বসবে, ওখানে যেমন এস বাই এস বসাতে হচ্ছিল, কোনো জায়গায় এমনি নর্মাল বসছিল, এখানে ওইসব ঝামেলা নেই। এখানে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসবে ভি টু, এবং ভার্বটাকে দেখে পরে টেন্স চেনা যায়। সিম্পল পাস্ট টেন্সে ভার্বটাকে দেখে পরে টেন্স চেনা যাবে যেটা কোন টেন্সে আছে। তাহলে সাবজেক্টের পর যে ভার্বটা বসবে, ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, বাকি তারপর যা আছে সেটা বসবে। ঠিক আছে, যেমন ধরো হি রোট এ লেটার, হি এর পরে দেখো রোট হচ্ছে, আর দের পরেও রোট হবে। ঠিক আছে, দের পরেও রোট হবে, সিম্পল জিনিস। দে রোট এ লেটার, এরপর এটাকে কোশ্চেন করতে গেলে কি কাকে নিয়ে আসতে হবে? মনে রাখবে ডিড আছে। সিম্পল পাস্টে কোশ্চেন করতে গেলে কাকে নিয়ে আসতে হয়? ডিড কে নিয়ে আসতে হয়। ডিড দেখলে ডিডের কপালে লেখা আছে তুমি পাস্ট টেন্স, বুঝতে হবে ডিড মানে পাস্ট টেন্স। এরপর ডিড দিয়ে যখন এটাকে কোশ্চেন হচ্ছে, ডিড দে, কোশ্চেন দু ধরনের হয়, একটা হচ্ছে WH কোশ্চেন, গ্রুপ সি তে কোশ্চেন এসেছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকে? এত সহজ কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকে? কোশ্চেন মার্ক থাকে। ইন্টারোগেটিভ এর বাংলায় অনেকে জানে না, যেটা প্রশ্নসূচক বাক্য। একটা ছেলে এরকম করে আছে, আমার জানা, আমাদের এখানে থাকে, এটা এটা থাকে বলছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে ভেবেছে সে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, তাহলে বেসিক জানাটা কত দরকার, কোশ্চেন সহজ হয়ে গেলে বেশি চাপ। ঠিক আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য দু ধরনের হয়, একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে হয়, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এসব দিয়ে হয়। আর যে মডালস ভার্ব গুলো আজকে আমরা পড়লাম, মডালস বলছি, যে অক্সিলিয়ারি ভার্ব গুলো আজকে পড়লাম, শুধু মডালস নয়, মডালস এর সাথে ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো শুরুতে বসে কোশ্চেন হয়। যেমন এখানে ডিড শুরুতে বসে কোশ্চেন হচ্ছে, ডু শুরুতে বসে কোশ্চেন হচ্ছিল, ডাজ শুরুতে বসে কোশ্চেন হচ্ছিল। তাহলে ডিড দিয়ে যখন কোশ্চেন হচ্ছে, ডিড এর পর এখানে ভার্বের কোন ফর্ম বসবে? ডিড এর পর ভার্বের কোন টেন্স বসবে? সেকেন্ড ফর্ম নাকি ফার্স্ট ফর্ম? বেস ফর্ম মানে V1 নাকি V2? V2।
প্রেজেন্ট ফর্ম বসবে। ডিড এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মারবো এরপর। ডিড ইউ গো, তুমি কি যাবে? ডিড ইউ, বলো হবে? এটা ভুল করলে ক্লাসে আসা বন্ধ হয়ে যাবে। ডিড ইউ গো হয় সব সময়। ডিড এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব। এটা আর কখনো ভুলা চলবে না, ঠিক আছে? কনফিডেন্সিয়ালি মনে রাখতে হবে। আগে ইংলিশ পারতাম না, এই জিনিসটা ভুলে যেতে হবে। এখন তোমাকে পারতে হবে। আগে ছেড়ে দাও, আগে যে খাবারটা খেতে না, এই সবজিটা খেতাম না আমি, ঘরে গিয়ে ছুঁড়ে ফেলে দিতে, বাইরে থাকো তাহলে সব খাবে, ঠিক আছে? সব হ্যাবিট হয়ে যাবে। মানে না খেয়ে থাকতে হবে, কদিন না খেয়ে থাকবে। যে ছেলে মেয়েদের বাড়িতে একটু বেশি রাগ হয় না, মাকে রাগ দেখা, এটা খাবো না ওটা খাবো না এটা ছুঁড়ে ফেলে দেবো, সেই ছেলেগুলোকে হোস্টেলে বা কোথাও বাইরে রেখে দিতে হবে কিছুদিনের জন্য, 1-2 বছরের। সব রাগ দেখবে, বাড়ি এলে যা দিবে সেটাই খাবে, ঠিক আছে? দরকার আছে জীবনে কিছুদিন বাইরে থাকা দরকার। তোমাদের এখন মনে হবে যে থাকবো, কিন্তু একবার না থাকলে বুঝতে পারবে না কতটা কষ্ট। সকালে ঘুম থেকে উঠে ভাবতে হয় যে আজকে কি খাবো, ঠিক আছে? বহু কষ্ট আছে। তাহলে দেখো ডিড এর পর কি ফর্ম বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা কখনো ভুললে হবে না। আর ডিড মানে এটা পাস্ট টেন্সে, তাহলে সিম্পল পাস্ট টেন্সে কোশ্চেন করতে হলে কাকে আনতে হয়? ডিড কে আনতে হয়। এরপর হচ্ছে রিলেটেড অ্যাডভার্ব, কোন কোন অ্যাডভার্ব সিম্পল পাস্ট টেন্সে লিখে থাকে, লিখে রাখো। রিলেটেড অ্যাডভার্ব, সিম্পল পাস্ট টেন্সে কোন কোন অ্যাডভার্ব ইউজ হয়? সিম্পল পাস্ট টেন্সে রিলেটেড অ্যাডভার্ব লিখে রাখবে লাস্ট, LAST, লাস্ট ডে, লাস্ট উইক, এরকম যদি থাকে, লাস্ট ইয়ার মুখস্থ রেখে দেবে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এরকম যদি থাকে, সব সময় সিম্পল পাস্ট হবে এই লাস্ট ওয়ার্ডে যদি থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে রিলেটেড অ্যাডভার্ব, মনে রাখো ইয়েস্টারডে, ইয়েস্টারডে যদি থাকে, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার, তারপর হচ্ছে অ্যাগো, বিফোর, আর্লিয়ার, এই ওয়ার্ড গুলো যদি থাকে সিম্পল পাস্ট টেন্স হবে। চোখ বন্ধ করে, এগুলো যদি থাকে সিম্পল পাস্ট টেন্স হবে। হয়ে গেছে? এরপর হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে কোশ্চেন কি দিয়ে হয়? ডিড দিয়ে হয়। সিম্পল পাস্ট টেন্সে সাবজেক্টের পর ভার্বটা কোন ফর্মে বসে? পাস্ট ফর্ম। ডিডের পর প্রেজেন্ট ফর্ম বসে। নরমালি সিম্পল পাস্ট টেন্সে কি হয়? সাবজেক্টের পর ভার্বটা কি ফর্মে বসে? পাস্ট ফর্মে বসে। সাবজেক্টের পর ভার্বটা পাস্ট টেন্সে কোন ফর্মে বসে? পাস্ট ফর্মে বসে। কিন্তু যখন কোশ্চেন হচ্ছে তখন ডিড দিয়ে হচ্ছে, ঠিক আছে? এগুলো একবার বললেই ধরে নিতে হবে, সময় লাগবে নাহলে লেগে যাচ্ছে। দেখো সিম্পল ফিউচারে কি হয়? সিম্পল ফিউচার সহজ, যেখানে সাবজেক্টের পর শ্যাল বা উইল বসে। কি বললাম? শ্যাল বা উইল বসে, তারপর কোন ফর্ম বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1, ঠিক আছে? প্লাস আদার্স যা থাকবে সেটা বসে। এগুলো সবাই জানো, শ্যাল বা উইল বসে। মনে রাখবে শ্যাল বা উইল মানেই ফিউচার টেন্স, যে কোনো ফিউচারে কিছু একটা হবে শ্যাল বা উইল। পুরো সিলেবাসটা শেষ করতে হবে তাড়াতাড়ি, একবার শেষ না হলে কনফিডেন্স আসবে না। কদিন একটা প্র্যাকটিস সেট দেবো।
যখন যেটা পড়ানো হচ্ছে আগের ক্লাসগুলো করে আরো রিভিশন করতে হবে। কপিটা এমন রিজনে বানাতে বলছি যেন একটা কপিতে সব থাকে। নাউন থেকে যেগুলো হয়েছে এক্সিকিউটিভ বেস কিছু জিনিস করা হয়েছে, কিছু নাউন অলওয়েজ সিঙ্গুলার, কিছু নাউন অলওয়েজ প্লুরাল, কোন নাউনের পর কোন ভার্ব বসে, যে বেসিক যে জিনিসগুলো সেগুলো রিভিশন করতে হবে। সেগুলো ভুলে গেলে হবে না। যখন টেন্স পড়ছি মানে আগের গুলো ভুলে যাবো, এটা কখনো করা যাবে না। গ্রামার একটার সাথে একটা লিঙ্ক। তাহলে শ্যাল বা উইল মানে সবসময় ফিউচার টেন্স মনে রাখবে। যেমন হি উইল গো দেয়ার, এটাকে যদি কোশ্চেন করতে হয় কি হবে, উইলটা সামনে চলে আসবে, সহজ। এখানে তো অক্সিলারি আছে উইল, এখানে তো ডু ডাজ ডিড আনতে হচ্ছে না। বোঝা গেছে? যদি যে কোনো অক্সিলারি সামনে এলেই তো কোশ্চেন হয়ে যায়। এখানে উইল আছে, উইল সামনে চলে এলো। বুঝা গেছে? ঘরেই আছে, বাইরের লোকের কি দরকার? ঠিক আছে, তাহলে উইলটা মাঝে ছিল, শুরুতে নিয়ে চলে এলে কোশ্চেন হয়ে গেল। এখানে কোনো ঝামেলা নেই। এরপর হচ্ছে রিলেটেড অ্যাডভার্বস লিখে দাও। এটা খুব সহজ টেন্স, বেশি কিছু বোঝানোর নেই। রিলেটেড অ্যাডভার্বস লিখে রাখো। রিলেটেড অ্যাডভার্বস হচ্ছে টুমোরো, টুমোরো, কামিং উইক, নেক্সট ইয়ার, কামিং উইক, নেক্সট ইয়ার, সুন, SOON, লেটার, LATER, লেটার, টুমোরো। সিম্পল ফিউচার টেন্সের রিলেটেড অ্যাডভার্বস হচ্ছে টুমোরো, কামিং উইক, নেক্সট ইয়ার, সুন, সুন মানে খুব তাড়াতাড়ি, শীঘ্রই হবে, লেটার মানে পরে। এই এটা একবার এসেছিল WBCS এর। লেটার, লেটার, আরেকটা হচ্ছে ল্যাটেস্ট। তিনটের মিনিং, তিনটে অ্যাডজেক্টিভ। এটা অনেক সময় লেটারটা অ্যাডভার্ব হয়, তো বাকিগুলো অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন হিসাবে ইউজ হয়। লেটার, লেটার, লেটেস্ট। লেটেস্ট মানে কি? লেটেস্ট মডেল কোন একটা মোবাইলে বেরিয়েছে, লেটেস্ট মানে কি? তখন বুঝে গেলে। ঠিক আছে, লেটেস্ট মানে হচ্ছে আপডেটেড বা রিসেন্টলি। ঠিক আছে, রিসেন্টলি। লেটেস্ট মানে রিসেন্টলি। আর লেটার মানে হচ্ছে নেক্সট, পরবর্তী। ধরো একজন দাঁড়িয়ে আছে, তারপরে একজন আরো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে নেক্সট। লেটার, LATTER, লেটার মানে। আর লেটার মানে একটা টাইম বোঝাচ্ছে। ঠিক আছে, কিছু সময় পর, আফটার এ পিরিয়ড অফ টাইম, এটা হচ্ছে লেটার। কারণ আমি পরে যাব, আই গো লেটার। কিন্তু LATTER, লেটার মানে কি? নেক্সট, পরবর্তী। আমার পরে ধরো লাইন দিয়ে আছে, আমার পরে কেউ দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে লেটার, LATTER। আর লেটেস্ট মানে হচ্ছে রিসেন্টলি, কারেন্টলি, সুন, খুব শীঘ্রই কিছু একটা, তখন এটা লেটেস্ট। লেটেস্ট ইনফরমেশন, লেটেস্ট নিউজ, এগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে কি বলছিলাম, এই অ্যাডভার্ব গুলো, এটা কি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্বটাও পড়িয়ে দেবো টেন্সের সাথে সাথে পরে আরো। সব থেকে বেশি যে অ্যাডভার্ব গুলো ইউজ হয়, অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন দা ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি, স্লোলিতে অ্যাডভার্ব। যেমন একটা গ্রুপ সিতে কোশ্চেন এসেছিল, রাহুল, আমি একটা নামটা ভুলে যাই বারবার, রাহুল ওয়াক্স ভেরি ফাস্ট। এটা ফার্স্টটা হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। সে কেমন ভাবে হাঁটছিল, হোয়াট ইজ দ্য ম্যানার অফ ওয়াকিং, সবাই অ্যাডজেক্টিভ করে এসছে, নিয়ে এসে দা কনফিউশন করছে। ইউটিউবে 15টা চ্যানেলের মধ্যে 10টা চ্যানেলে বলছে অ্যাডজেক্টিভ, কেউ বলছে অ্যাডভার্ব। ইউটিউব বেশি দেখলে কি হবে, কিছু জায়গাতে কনফিউজ করে দেবে তোমার। ঠিক আছে, কিছু টিচার আছে ট্রাস্টেড টিচার, সেগুলো বাদ দিয়ে বাকি জন তো ভিউ, কিভাবে ভিউ হবে, পোস্ট থাম্বনেলটা কিভাবে অ্যাট্রাক্টিং হবে, ওটার জন্যই ভিডিও করে, অ্যাডভার্টাইজের জন্য। ঠিক আছে, কিছু রেপুটেড টিচার আছে যারা সত্যিই ভালো পড়ায়, সেগুলো কাউকে ফলো করা যেতে পারে, কিন্তু তোমার সময় অনেক খেয়ে দেবে। নিজে পড়ো, নিজে বই ধরে ধরে পড়ো, এর থেকে ভালো কিছু লাগবে না, কাউকে লাগবে না, বিশ্বাস করো। এইসব পরীক্ষা পড়ার জন্য কাউকে লাগে না, নিজেকে পড়তে হবে। শুধু একটু গাইডেন্স হলেই হবে, যে জায়গাটা তুমি বুঝতে পারছো না তোমাকে জাস্ট সেই জায়গাটা ধরিয়ে দিলেই হবে।
তুমি তারপর নিজে করে নিতে পারবে। নিজে না পড়লে তুমি যতই ক্লাস করো কেউ করতে পারবে না কিছু। নিজে পড়ো, বই ধরে ধরে পড়ো, যে বইগুলো বলবো সেই বইগুলো করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে, নিজেকে সময় দিতে হবে। নিজে যারা সময় দিতে পারে তারাই স্বপ্নটাকে সফল করতে পারে। নিজেকে সময় না দিয়ে যদি অন্য কাউকে সময় দাও, অন্য কোনো কাজে, অন্য কারো কাজে, কেউ এটা আনতে বললো ওটা আনতে বললো, দৌড়ে গেলাম, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম, অত অ্যাভেলেবেল করা চলবে না নিজেকে কারো কাছে। একবার ফোন ধরতে 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 হবে ফোনটা, নাহলে মরে যাবে কেউ, ওটা করা চলবে না। ঠিক আছে, অত অ্যাভেলেবেল করা চলবে না, নিজেকে সময় দিতে হবে। কেউ আজ পর্যন্ত মরে যায়নি ফোনটা না ধরলে বা কারো যায়নি। তো এটা হচ্ছে নিজেকে সময় দিতে হবে, টাইম নিয়ে পড়ো, তাহলে হবে। তাহলে এখানে সিম্পল টেন্সের উপর কয়েকটা এক্সারসাইজ দেবো, আর রিলেটেড অ্যাডভান্স আর পিডিএফ দিয়ে দেবো, ওগুলো একটু খাতায় লিখে নেবে, সময় নিয়ে লিখো, কোনো কাজ নেই, পরীক্ষা হয়ে গেছে, এখন শুধু এইগুলো পড়ো, তাহলে কিছু করতে পারবে। নাহলে বাকিদের মতো ওই কলেজে যদি ভর্তি হয়েছো তাহলে হয়ে গেছে, গল্প শেষ। গ্রাজুয়েশন কমপ্লিট করে চাপ আছে, যা সিলেবাস আছে না এখন, তাহলে ওইটাই করতে হবে, আর অন্য কিছু হবে না। ওটা ভালো করে করতে হবে এখন। হয়ে গেছে, ইংলিশটা হয়ে গেছে, এরপর লিখে দেবো কিছু কোশ্চেন করছি, তারপর তোমাদের পড়াগুলো জিজ্ঞেস করছি।